আমাদের আলোচনায় বারবার বিজয়নাথ বাবুর কথা আসছে। বিজয়নাথ বাবু ওখানে গেছেন, ওনার দুটো মন্তব্য আছে। একটা, ভগবানজির চোখের দিকে উনি তাকাতে পারছেন না, একদিকে চোখের দিকে তাকালে যদি রেগে যায়। একটা উনি দেখেছেন, যেটা উনি মুখার্জি কমিশনে সম্ভবত বলেছিলেন, আমি যদি ভুল না করি, যে মানে মোজা পরা পা দেখেছি কিন্তু মুখ দেখিনি। এবার বিষয় হচ্ছে, আপনার কি মনে হয় উনি দেখেছেন না দেখেননি? এবার উনি যদি বলেন দেখেননি তাহলে দেখেননি, আমি কি করব? না, এই ডিরেক্টর সাথে ইন্টারপ্রিটেশন আছে, আমি সেই ইন্টারপ্রিটেশনটাই জানার জন্য এতদূর এসেছি। দেখুন, অন্যান্য যারা আই উইটনেস, ধরুন ডক্টর তোমার দেখেছেন, উনি বলছেন, উনি তো বলেছেন যে মানে উনি যেভাবে থাকতেন এমন নয় যে দেখতে পাওয়া যেত না, হয়তো যেত, কিন্তু আবার ওনার স্পিরিচুয়াল স্ট্রেংথ আছে কিছু, যেটা প্রিভেন্ট করে লোককে ওনার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে। আমি তো শুনেছি, যতদিন আমার খেয়াল করছে, কেউ যেন ওনার ভয়েস রেকর্ড বা ছবি তোলার জন্য কিছু একটা ইকুইপমেন্ট আনছিল রাস্তায়, সেটা পরে ভেঙে যায়। আচ্ছা, এই তথ্যটা আমার জানা নেই। আমি কোথাও একটা শুনেছি, বাট আই ক্যানট ভেরিফাই, সেটা আমি বলতে পারছি না কার কাছ থেকে শুনেছি। কিন্তু এরকম ব্যাপার স্যাপার আছে যে শক্তি সিং বলেছে, শক্তি সিং এর কথায় আর কি, যদি আমাকে উনি বলেন ওই তাক থেকে একটা বই আমার এখানে এনে রাখো, উনি ওই তাক থেকে এনে নিচে বইটা রাখবেন, চলে আসবেন, ওনার দিকে তাকাতে পারবেন না। ওনার যদি এরকমই পাওয়ার হয়, তাহলে বিজয়নাথ হতেই পারে ওনার কাছে গিয়ে ওনার সাহস হয়নি বা শক্তি হয়নি ওনার মুখের দিকে তাকানো। কারণ অনেক সময় আমরা যেটা দেখতে আমরা প্রস্তুত নই, সেটা আমরা দেখতে পারি না। আমাদের শখ লাগে না, যেমন বিবেকানন্দকে শ্রীরামকৃষ্ণ যখন উনি দেখতে চাইলেন, কি দেখছেন আপনি বলুন, যেটা আমরা প্রিপেয়ার নই সেটা আমাদের পক্ষে দেখা সম্ভব না। আধ্যাত্মিক প্রিপারেশন কথা বলছেন, তাই তো? আচ্ছা, বিজয়নাথ তো সরাসরি ক্যামেরার সামনে আসেন না, তো আপনি কি ভগবানজির কাজ করতে গিয়ে কি আধ্যাত্মিক শক্তি বা কি ম্যাজিক প্রয়োগ করলেন? বিজয়নাথ মানে একটা ইউটিউবে একটা ইন্টারভিউ পাওয়া যায়, ফরওয়ার্ড ওয়েবজিম বলে একটা, সেখানে অল্প একটু তিনি কথা বলেছেন, খুবই কথা। তারপরে আপনার কাছে, আর এতদিন ধরে অনেক মানুষ ইনক্লুডিং মি, অনেক মানুষ চেষ্টা করেছে, পাননি। তা আপনি কি উপায়ে বিজয়নাথকে মন্ত্রমুগ্ধ করলেন সেটা যদি একটু বলেন, কারণ আপনি একেবারে নতুন এই ব্যাপারে। দেখুন, ফার্স্ট অফ অল আমার মনে হয় আমার ইন্টেনশন, যে আমি ওনাকে নিয়ে কমার্শিয়ালাইজ করব না, এটা যে উনি বুঝতে পেরেছিলেন। যেখানে রাজকুমার শুক্লাও ইন্টারভিউ দিয়েছেন, কারণ এদের মত স্পষ্ট যে আমি নেতাজিকে বেঁচে খেতে পারবো না, যদি ওদের কোট অ্যান্ড কোট ধরি। আমি যে ওনাকে বেচবো না, বা আমার পরিবার যারা সর্বদা আমার সাপোর্টে আছে, একদম, কারণ আমি ওনাকে বেচবো কেন? আমার কি ইন্টারেস্ট ওনাকে বেচে খাওয়ার? দরকার নেই, কারণ অলরেডি আমি একটা ভাত ডাল তো আমি পেয়ে যাবো, আমার যে কোয়ালিফিকেশন। এটা ওনাকে ভালোবেসে ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমার করা, কারণ আমার বারবার এটা মনে হতো, লাগতো যে অ্যাজ এন ইন্ডিয়ান অ্যান্ড অ্যাজ এ বেঙ্গলি আমি কিছুই করিনি তার জন্য। স্পেশালি তো বেঙ্গল মানে তেমন কিছু করেইনি। আমি ফৈজাবাদে 23শে জানুয়ারি গেছি, শক্তি সিংজি ডেকেছিলেন, ওখানে যে প্রসেশন হয়, যেভাবে ওনার রেসপেক্ট দেওয়া হয়, আমি হয় ওখানটায়, আমার ইউটিউব চ্যানেলও আছে ফৈজাবাদ ফেনামেনা বলে। তো আমার মনে হয় না কলকাতায় আমি কোথাও এটা দেখেছি, হয়তো আমি দেখিনি, মিস করে গেছি হতে পারে। কিন্তু ওখানে মাইলের পর মাইল স্টুডেন্টসরা দাঁড়িয়ে আছে, তার প্রসেশন করছে। না, সেটা কি অর্গানাইজ করছে নাকি নিজের মানে স্বেচ্ছায় স্পন্টেনিয়াস করছে? স্কুল তো অর্গানাইজ করে, শক্তি সিংজি অর্গানাইজ করেন। তারপরেও মানুষের স্বতঃপ্রণোদিত ভাবে আসেন, কেউ ফুল চড়াচ্ছে নিজের ইচ্ছায়, কেউ দোকান খুলে দিয়েছে, মিষ্টি বিতরণ করছে। এই জিনিসগুলো তো আছে ব্যাপার স্যাপারে। কোথেকে এলাম, প্রসঙ্গটা এলো বিজয়নাথ। হ্যাঁ, এবার এই ব্যাপারটা হচ্ছে যে এই স্বতঃপ্রণোদিত ব্যাপারটা হয়তো ওনার ভালো লেগেছে, বা আবার বললাম ভাইবস, হয়তো আমার ভাইবস ওনার পছন্দ হয়েছে। ওনার সঙ্গে আমার তো প্রত্যেক 1-2 মাসে আমি ওনাকে মেসেজও করি, উনি রিপ্লাইও দেন। উনি এসেছিলেন, কিন্তু আনফরচুনেটলি আমি জানতাম না উনি আসবেন, কারণ ওনার শরীর খুব খারাপ। তাই জন্য আবার ওনাকে আমি ফোনেও বলেছি, আপনার মাধ্যমেও বলছি, আমি খুব ক্ষমা প্রার্থী যে ওনাকে আমি স্টেজে ডাকতে পারিনি, কারণ আমি জানতাম না উনি এসেছেন।
যদি জানতাম তাহলে অবশ্যই আমি ডাকতাম, এবং ওনার জন্য আমাদের ফুল উত্তরীয় সব রেডি ছিল, কিন্তু ওনার শরীর এতটাই খারাপ এবং উনি বলেও ছিলেন আমি হয়তো আসতে পারবো না, তাই আমরা এক্সপেক্ট করিনি এবং ওই ভিড়ের মধ্যে লোকেট করাও সম্ভব হয়নি। পরে আমরা জেনেছি যে উনি এসেছিলেন। এটা অবশ্যই আপনাদের মাধ্যমে আমি তাকে আবার বলতে চাই, আমি রিয়েলি ভেরি সরি যে ওনার আশাটা আমার জানা ছিল না। মানে এটা একটা মিরাকল হয়েছে যে বিজয় নাগ আপনাকে ইন্টারভিউ দিয়েছে। এটার জন্য আরেকজনের নাম বলবো, ডক্টর মধুসূদন পাল। ওনার সঙ্গে তার আগে আমার কন্ট্যাক্ট হয়েছিল, ওনার ইন্টারভিউ নিয়েছিলাম, সেদিনই নিয়েছিলাম যেদিন বিজয় নাগ স্যারের ইন্টারভিউ নিয়েছিলাম। মানে এটা কি তখনই হয়ে গেছে কাজটা, না এটা আগের থেকেই? এটা আমি মধুসূদন স্যারকে বলেছিলাম যে বিজয় নাগ স্যার ছাড়া কমপ্লিট হবে না, এবং তারপর আমি বিজয় নাগ স্যারকে ফোনও করেছিলাম, মধুসূদন স্যারও হেল্প করেছেন, তারপর হয়েছে নেতাজির আশীর্বাদ হয়েছে, ভগবানজির কৃপা। মানে এটা একটা লং প্রসেসের মধ্যে আপনি ছিলেন। এবং এই যে নন্দন মানে হবে এটা তো আমি চিন্তাই করতে পারি না। আমার মনের মতো ইচ্ছা ছিল নন্দন মান ইজ দ্য বেস্ট প্লেস, ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য, ওনাকে নিয়ে কিছু কাজ করা, সিনেমা যদি করা হয়, ইট ইজ দ্য বেস্ট প্লেস। আমি তো চিন্তাই করতে পারিনি যে নন্দন মান কখনো সম্ভব হয়, কিন্তু হয়ে গেছে সম্ভব। যেমন আমি চিন্তাই করতে পারিনি আমার এই ডকুমেন্টটা এত খারাপ হবে। 1300 লোক এসেছিলেন, 980টা সিট, আমি ছিলাম তো, এবং 500 জন বাড়ি ফিরে গেছেন না ঢুকতে পেরে। এই রেসপন্স আমি এক্সপেক্টই করি। আর আমি এই লাইনেরই নয় যে আমি প্রমোশন করব বা কাউকে টাকা দিয়ে বলবো এসো একটু প্রমোট করে দাও, কিছুই করবে। যেটুকু নিউজ পেপারে বেরিয়েছে তারা স্বতঃপ্রণোদিত ভাবে লিখেছে, সুতরাং সবই আর কি মানে কারোর কৃপা ছাড়া এটা হয় না। বুঝতে পেরেছি। এই যে একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিজয়নাথ বাবু বলছেন উনি এখনো বিশ্বাস করেন যে তিনি ফিরে আসবেন, অর্থাৎ ভগবানজি ফিরে আসবেন, কারণ বলেছিলেন যে ওনাদেরকে এই গ্রুপটাকে বলেছিলেন তোমরা মানে একটা খবর পাবে কিন্তু সেটা বিশ্বাস করবে না, খুব একটা শিগগিরই একটা খবর পাবে, তোমরা বিশ্বাস করো, আসবে না এখানে, যেটা উনি বলেছিলেন তুমি আসবে না এখানে। তারপরেই তো এই মৃত্যুর খবর সবাই পায়, হ্যাঁ, এবং টেলিগ্রাম করা হয় ওখান থেকে। সেটা নিয়ে সংশয় আছে, একটু বলুন তাহলে। দেখুন, টেলিগ্রাম করার দায়িত্বে ছিলেন মিশ্রা। তো যেটা বলা হয় উনি টেলিগ্রাম করেছিলেন কিনা সেটা একটা সংশয় আছে ফৈজাবাদের মানুষজনদের মনে। এবার টেলিগ্রাম যদি করেও থাকেন তাহলে ওনারা আসেননি, টেলিগ্রাম না করে থাকলেও ওনারা আসেননি। না, এই যে টেলিগ্রাম করা হয়নি অথচ উনি বলেছিলেন ওনার ছেলেকে বলেছিলেন, হ্যাঁ, ডক্টর মিশ্রা। না, সেটা ঠিক, এটা আমি শুনেছি যে ওনার ছেলে কলকাতায় এসেছিল জানাতে, এটা ওখানে সকলেই বলে যে এসেছিল, কিন্তু টেলিগ্রাম হয়েছিল কিনা সেটা নিয়ে একটু সংশয় আছে। যাই হোক, মানে বিজয়নাথ স্যারের বক্তব্য যে উনি ওই দিন 16ই সেপ্টেম্বর 1985-এ উনি ডক্টর মিশ্রার বাড়িতে ছিলেন, তারপর আর্মি জিপ এসে ওনাকে নিয়ে চলে যায়। এবং যারা এই ওরিয়েন্টের যাদের বক্তব্য তাদের সবারই একই বক্তব্য যে কেউ ওনার মুখ দেখেনি, ডেড বডির মুখ দেখেনি, হাউ ক্যান ইউ ক্লেম যে উনি ওটাই ছিলেন। আবার এর অ্যান্টিও বক্তব্য আছে যারা বলছে যে 13 জন মুখাগ্নি করেছিল, মুখাগ্নি করতে গিয়ে তো মুখ দেখতেই হবে। রাজকুমারজি বলছেন অস্থিটা আমি এনেছি, এটা ছবিও আছে যেটা ক্লেম করা হচ্ছে যে এটা অস্থি। আপনার এই প্রশ্নটা জাগিনি ডকুমেন্টারি করতে করতে, অস্থিটা গেল কোথায়? অস্থিটা তো আমি দেখলাম ওই মানে ছবিটা তো রয়েছে, যে ছবিতে রয়েছে, কিন্তু দেখুন সেটা দেখুন, আমি রামকথা মিউজিয়ামে 4 বার গেছি, ঢুকতে পেরেছেন না? ঢুকতে পারিনি। এই ছবিটা পেয়েছিলাম কোনো একজন রিসার্চারের কাছ থেকে, তো সেটা দেখে মনে হচ্ছে ওটা রামকথা মিউজিয়ামেই আছে। তিনিও কি ডকুমেন্টারি মেকার? সেটা আমার এখন খেয়াল নেই, ফ্র্যাঙ্কলি বলছি, সেটা আমার খেয়াল নেই, কারণ এতজনের কাছ থেকে এত রিসার্চ পেয়েছি যে আমার খেয়াল নেই, তবে আমি সকলকে অ্যাকনলেজ করেছি সেসব। তো আমার যেটা মনে হয়েছে এটা রামকথা মিউজিয়ামেরই ছবি, ভেরিফাই করতে আমি পারিনি। আর ওটা ক্লেম টু বি কন্টেনিং অ্যাশেস অফ ভগবান। সেটা রাজকুমারজি বলছেন যে আমি এনেছিলাম চিতাভস্ম, আমি রেখেছিলাম মা কালীর ছবির সামনে। হ্যাঁ,
তো সেটা রয়েছে। এবার তার ভেতরে কি আছে সেটা আমার জানার কথা না, আমি জানিও না। এবার সেটা রাজকুমারজি বলছেন যে আমি অনেকবার অনেককে বলেছি যে এই ভস্যটা নিয়ে এই মানে তুমি সাইন্টিফিক এক্সপেরিমেন্ট করো, ডিএনএ অ্যানালিসিস করো। বলেছিলেন উনি? হ্যাঁ, উনি প্রেসকে, আমি যেটা আছে আমার ডকুমেন্টারিতে আছে যে প্রেসকে উনি বলেছেন যে এই ভস্যটার প্রতি তোমরা নজর দাও। উনি হয়তো বলেন যে ডিএনএ অ্যানালিসিস করো, কিন্তু ভস্যটা তোমরা ইউজ করো, অস্থিটা। তো সেটা উনি বলছেন যে আমার কথা অর্ধেকে কেউ শুনেছে, শোনেনি। এবার কেন শোনেনি সেটা তো মানে বিরাট বড় প্রশ্ন। সেটা কোন কে চায়নি বা কে চেয়েছে, এমনকি মুখার্জি কমিশনও তো অনেক কিছু করতে চেয়েছিল, সেটা তারা করতে পারেনি। আপনি এটা জানেন, এটা আমার অজানা, যে মুখার্জি কমিশন এক তো রাশিয়ায় গিয়ে কোনো প্রমাণ পাননি, এছাড়া মুখার্জি, জাস্টিস মনোজ মুখার্জি একটা স্ট্রিং অপারেশনে বলছেন যে আমাকে যদি বলেন আমি 100% শিওর এর বাবাই হচ্ছে, ফৈজাবাদের বাবাই হচ্ছে নেতাজি। উনি এই কথা বলছেন। এবং ইন্টারেস্টিংলি তারপর থেকে মনোজ মুখার্জিকে আর দেখা যায় না। এবং যিনি করেছিলেন ডকুমেন্টারি মেকার তার উপর অত্যন্ত রুষ্ট হন। তারপর থেকে তিনি আর কোনো ক্যামেরার সামনে তিনি আসেননি, কারোর সামনে তিনি আসেন যতদিন তিনি বেঁচে ছিলেন। ইন্টারেস্টিংলি আরেকটা জায়গায় আছে যে বিলালের কথা আপনি বলেছেন, যিনি হ্যান্ডরাইটিং এক্সপার্ট। এই হ্যান্ডরাইটিং এক্সপার্ট বিলাল একটি জায়গায় ইন্টারভিউ দিলেন ওই ডকুমেন্টারি মেকারের কাছে, তারপর তিনিও আর এলেন না। আমি ধরে নিলাম যে এই ভদ্রলোক জাস্টিস মনোজ মুখার্জিকে না জানিয়ে করা হয়েছিল বা আচমকাই হয়ে গেছিল, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। তিনি রাগ করলেন, এলেন না, যে বারণ করা সত্ত্বেও তুমি কেন করেছো। কিন্তু বিলালকে তারপরে কেউ যোগাযোগ করতে পারেনি। এর মধ্যেও কি আপনি কোনো মিস্ট্রি পান? নিশ্চয়ই। কেন উনি যোগাযোগ করতে পারেননি বা চাননি তিনি জানেন, আমি জানি না ব্যাপারটা। মানে আমি কেন উনি করেননি যোগাযোগ সেটা আমার তো, আমি কি করে বলবো। তবে এটা ঠিক যে নেতাজি মিস্ট্রিটা সহজে সলভ হওয়ার নয়। কেন? কারণ আমার মনে হয় অনেকের ভেস্টেড ইন্টারেস্ট আছে জিনিসটার মধ্যে, এখনো আজকের দিনেও আছে নিশ্চয়ই। কারণ যখনই গভর্নমেন্টকে প্রশ্ন করা হয় নিয়ে, তারা বলে যে ন্যাশনাল ইন্টারেস্ট এর মধ্যে জড়িত। এমনকি রিসেন্টলি আমি শুনছিলাম যে দাঁতের অ্যানালিসিসের রিপোর্ট কেউ একজন আরটিআই করেছিলেন, সাহেব সেন, সেখানেও বলা হয়েছে ইটস অফ ন্যাশনাল ইম্পর্টেন্স। এবার এখানে একটা ইন্ডিকেশন পাওয়া যায় ভগবানজি কে এমন ছিলেন যে তার দাঁতের ডিএনএ মানে একটা ন্যাশনাল ইন্টারেস্ট হয়ে যাবে। সবই ইনডাইরেক্টলি আছে, অনেক কিছু ইনডাইরেক্টলি আছে, এমনকি ডিক্লাসিফাইড ফাইলসেও অনেক কিছু আছে। কিন্তু আনলেস আমি হার্ড মানে সলিড তথ্য পাচ্ছি, সাইন্টিফিক তথ্য পাচ্ছি, আই ক্যানট অ্যাসিওর মাইসেলফ। কিন্তু গোমনামী বাবা থিওরি বা ভগবানজি থিওরি এখন সব থেকে বেশি প্রচলিত থিওরি, ইট ইজ কোয়াইট ফিজিবল। এবং আবার বললাম, আমরা আশা করি যে আমরা যেটা চাই সেটাই হয়। এখান থেকে একটা মানুষের সাইকোলজিতে আসি যে উনি হয়তো ছিলেন এমন বাঙালি টোন, ওনার হাতের লেখায় মিল, তারপর আইএনএর সিক্রেট সার্ভিসের লোকজনের ওখানে আসা, একটা হয়তো কিছু একটা ভেরি স্ট্রং পসিবিলিটি যে গুমনামী বাবু বা ভগবানজি নেতাজি ছিলেন। কিন্তু আনলেস আমার কাছে ডকুমেন্টস আসছে, বিং আ সায়েন্স স্টুডেন্ট, আনলেস আমার কাছে লেখা মারফত আসছে যে উনি ভগবানজি নেতাজি ছিলেন, কেউই বলতে পারবে না বা চাইবে না যে উনি নেতাজি ছিলেন। বাট ইট ইজ ভেরি ফিজিবল বলে আমার মনে হয়। আপনি একটু আগে বললেন যে বাংলা থেকে সেরম ভাবে আওয়াজ ওঠেনি, এবং আরেকজন গবেষক আছেন বাংলার বাইরে, তিনিও ঠিক এই কথাটাই বলেন। আমি নাম বলছি না, উল্লেখ করছি না, যে বাঙালি নিয়ে কুছ নেই কিয়া। হ্যাঁ, তো এই বিষয়ে আমি একটা জিনিস বলি। আমরা যখন প্রথম শক্তি সিংজির বাড়ি গেছিলাম, উনি বলেছিলেন আমার খুব ভালো লাগছে যে আপনারা বাঙালি এসছেন ওনার এই মানে রাম ভবন দেখতে, কারণ আমি কোনো বাঙালিকে অত সহজে আসতে দেখি না। কিছুটা একটা যখন
ট্রায়াঙ্গুলেশন অফ আইডিয়াস হয়, থটস হয়, তার থেকে কিছু একটা বেসিস আছে নিশ্চয়ই। বুঝতে পেরেছি। কিন্তু শক্তি সিং বা যেই গবেষক বলছেন, আমরা যদি অতুল সেন থেকে শুরু করে দেখি, সমর গুহ থেকে শুরু করে দেখি, পবিত্র মোহন রায় থেকে শুরু সুনীল দাস থেকে শুরু করে দেখি, বিজয় নাগ থেকে শুরু করে দেখি, এটা তো বাঙালিরাই ডিসকভার করলেন। এটা তো কতজন ছিলেন বা কতজনের ইন্টারেস্ট ছিল? আপনার ছবি যারা দেখলেন তারা তো 90% 95% বাঙালি আমার যা মনে হয়। দেখুন, বাঙালির মধ্যে সুপ্ত একটা ব্যাপার আছে, এবং বাঙালি কখন কি চায়, কখন কি ভাবে, সেটা জানা খুব মুশকিল। ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট কি বলবো রেসেস ইন দ্য ওয়ার্ল্ড, তো সুপ্ত একটা ইন্টারেস্ট রয়েছে, কিন্তু সেটাকে অ্যাক্টিভিটিতে কনভার্ট করার লোক খুব কম। কারণ সবাই ব্যস্ত, সবাইকার নিজে নিজে ইন্টারেস্ট আছে। সবাই তো আর আমাদের মতো প্রিভিলেজ নয় যে আমার ফ্যামিলি আমার পেছনে এসে দাঁড়াবে। এটা একটা শখ দিয়ে শুরু হয়েছিল, আমার একটা শখ হয়েছিল বলতে পারি, যে নেতাজিকে এক্সপ্লোর করার। সবার ওই ফিজিবিলিটি নাই থাকতে পারে, সেটা আমি ব্লেসড। এবং আপনার আগে আরেকজন বাঙালি করেছেন, তিনি অম্লান কুসুম ঘোষ। বরঞ্চ বলা যেতে পারে এই ডকুমেন্টারি কোনো অবাঙালি করেনি, আমি এটা সবার সামনে বলছি। এবং আমিও বাঙালি, উনিও বাঙালি, এবং এই ডকুমেন্টারি যারা বলেন বাঙালি কিচ্ছু করেনি, বাঙালি একদম মানে এইটুকু বলতে বাকি রাখে যে ভূষো জিনিস, এটা বলেন না, মানে তাদের এক্সপ্রেশন এরকম যারা বলেন এইসব কথা। কিন্তু লীলা রায় থেকে শুরু করে যতজন আছেন ডিসকভার করেছেন তাকে, তারা কিন্তু বাঙালি বন্ধুরা। এবং প্রথম ডকুমেন্টারি করেছেন অম্লান কুসুম ঘোষ, তিনিও বাঙালি। হ্যাঁ, না আমি সেটাই বলছি, বাঙালি আমি বলছি যতটা করা উচিত ছিল ততটা হয়তো করে, যেটা নিয়ে ভগবানজি নিজেই আক্ষেপ করতেন, তাই না? উনি তো মনে হয় ওনার ফলোয়ার্সদের বলেও ছিলেন যে আমার চিতাভস্য এমন একটা জায়গায় ছড়িয়ে দিও যেখানে যার ওপর দিয়ে বাংলার মা বোনেরা হেঁটে যাবে, তাদের আশীর্বাদ আমার ওপর থাকবে। এইটা সেন্টিমেন্ট, এইটা একটা গুরুত্বপূর্ণ কথা ও বলেছে। ও আমার থেকে বয়সে ছোট, মাঝে মধ্যে ও তুমি বলে ফেলছি, মার্জনা করবেন বন্ধুরা। ও একজন ডাক্তার মানুষ, যাই হোক, তাও বলছি একটা ইম্পর্টেন্ট জায়গা তুলে ধরেছে আমার কাছে, যে ভগবানজিও বলতেন যে আমার অস্থি বা আমার ছাই যখন তার উপর দিয়ে মানে ভগবানজি কি জানতেন যে তিনি তারও একদিন মৃত্যু হবে? স্বাভাবিক ব্যাপার, আমরা সবাই জানি আমাদের মৃত্যু হবে। হ্যাঁ, এবার আবার আধ্যাত্মিক অ্যাঙ্গেলস গুলো যদি আপনি যান, যেটা আমরা কোটও করেছি, শ্রীমদ ভাগবত, যেটা বলা হয় পঞ্চম বেদ এবং সব বেদের ওপরে ওটা স্থান, সেখানে মহাপুরুষরা কি করতে পারে না পারে সব বলা আছে। আমার সীমিত জ্ঞানে আমি যেটুকু জেনেছি, সেখানে বলা আছে যে মহাপুরুষরা চাইলে 500 বছর হয়তো বাঁচতেই পারে, কারণ তার এক্সাম্পল রয়েছে তো। 200-250 বছর তো বাঁচেনি লোকে। যদি বাঁচার এক্সাম্পল তো ছেড়ে দিই, কেউ ট্রান্সপারেন্ট নাকি হয়ে যেতে পারেন, কেউ না খেয়ে থাকতে পারেন, কারণ কেউ গরম শীত কিছুই না রাখতে পারে, এরকম আরো 10-12টা ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে। তার মধ্যে একটা আমি ইন্ডিকেটও করেছি, পরকায়া প্রবেশ আর কি, একটা বডি থেকে আরেকটা বডিতে চলে যাওয়া। বেদ তো ইউজুয়ালি মানে যেখানে সায়েন্স এক্সপ্লেন করতে হবে, আবার বিং আ সায়েন্স স্টুডেন্ট এটা বলা মূর্খামি যে সায়েন্স এক্সপ্লেন করতে পারছে না মানে এই জিনিসটা হয় না। এটা এককালে গ্যালিলিও যেটা বলেছিলেন, তখনকার সায়েন্স সেটা এক্সপ্লেন করতে পারতো না, পরে তো করেছে। সিমিলারলি এখন কোয়ান্টাম ফিজিক্স অনেক কিছু বলছে which is kind of similar to our spiritual thoughts। এখানে বলছে যে ডেথ আদৌ সেটা রিয়েল কিনা আমরা জানি না, মাইট বি যে সেটা রিয়েল নয়। ঠিক আছে, আবার ডাইমেনশন, আমরা তো 3টে ডাইমেনশনের বেশি বুঝতেই পারি না। অনেক টেক্সটে আছে যে there are multiple levels, multiple dimensions। এটা যেহেতু সায়েন্স এটা বলে না, জানে না, তা বলে যেটা আছে সেটাও যেমন আমি বলবো না, নেই সেটাও আমি দাবি করবো না। যেটা আমি শুরুতে বলছিলাম হোমিওপ্যাথি আর অ্যালোপ্যাথি ডিবেটে। আপনি ভালো করেছেন এই বিষয়টাকে ধরিয়ে দিয়ে, আমি এটা আসতাম। আপনি একদম পিওর হচ্ছে অ্যালোপ্যাথির মানুষ, আপনি এমবিবিএস ডক্টর, ছাত্র পড়ান। ভগবানজি হোমিওপ্যাথিতে বিশ্বাস করতেন, দাসেরা তোমার কাছ থেকে হোমিওপ্যাথির কথা হয়েছিল, কিন্তু এই হোমিওপ্যাথিকে বলা হচ্ছে সিডো সায়েন্স।
হুম। একেবারে বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে সুইডো সায়েন্স, অর্থাৎ ছদ্ম বিজ্ঞান। বন্ধুরা, এটা বলে রাখা ভালো, হোমিওপ্যাথি, কবিরাজি, তারপর আয়ুর্বেদ, আমরা যা কিছু বলি এগুলো সুইডো সায়েন্স এখনো বলা হচ্ছে এগুলোকে। হ্যাঁ, এর পেছনে ব্যাখ্যা আছে তাদের, তো সেই ব্যাখ্যায় আমি যাচ্ছি না। আমি বলছি, আপনি নিজের একজন মেডিকেল স্টুডেন্ট সায়েন্সের, কিন্তু হোমিওপ্যাথি সায়েন্স নয়। ভগবানজি আবার সেই বিজ্ঞান নয়, তাকেই বিশ্বাস করতেন। আবার আয়ুর্বেদেও বিশ্বাস করতেন, অনেককে ওই গাছ দিয়ে ওষুধ তৈরি করে অনেককে খাওয়াতেন, সেটাও গাছ। কি বলবেন এটাকে? আবার আমি যেটা স্পিরিচুয়ালিটি নিয়ে যেটা বললাম, যেটার বিষয়ে আমার জ্ঞান নেই সেটা নিয়ে আমি কোনো কমেন্ট করবো না। কিন্তু হোমিওপ্যাথি খেলে যে রোগ সারে সেটা তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে। আর সিউডো সায়েন্স মানে কি, সাইন্টিফিক এক্সপ্লেনেশন নেই, সেটা হয়তো সেভাবে কেউ রিসার্চ করেনি, হতে পারে। আয়ুর্বেদ এত হাজার বছর ধরে চলে আসছে, এমন তো নয় যে লোকে সেটা থেকে আরাম পায় না সেটা ব্যবহার করে। অ্যালোপ্যাথি যেমন একটা ওয়ে অফ লুকিং অ্যাট থিংস, হোমিওপ্যাথিও তাই, আয়ুর্বেদও তাই। আমার মনে হয় আই এম নট ইন আ পজিশন টু কমেন্ট যে হোমিওপ্যাথি সিউডো সায়েন্স কিনা, আয়ুর্বেদ কাজ করে কিনা, সেটা আমার বলার জায়গায় আমি নেই, কারণ আমি জিনিসটা নিয়ে জানি না। কিন্তু আপনি সেটাতে আমি উপকৃত হয়েছি হোমিওপ্যাথিতে, কারণ আমার দাদু হোমিওপ্যাথিস্ট ছিলেন, সুতরাং এই ওপেন মাইন্ডটা আমাদের পুরো ফ্যামিলিতেই আছে। বেশ, আমরা অনুষ্ঠানটা আজকে এখানেই শেষ করব, কিন্তু তার আগে একটা প্রশ্ন থেকে যাচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে নন্দনে তো আমরা দেখতে পেলাম, এবার আমাদের দর্শক বা এর বাইরেও তো একটা দর্শক সমাজ আছে, তারা কিভাবে দেখবে আপনার ডকুমেন্টারি? দেখুন, আমরা চেষ্টা করছি এবং করব মাল্টিপল স্ক্রিনিংস করতে, কিন্তু একটা ফিনান্সিয়াল বার্ডেন তো আছে, এবং যেটা আপনি জানেন যে আমরা এটা পুরোটাই নিজেদের স্পন্সর, আমার বাবা স্পন্সর করেছেন মেনলি, তারপর আমারও মাইনের টাকা আছে, মারও কন্ট্রিবিউশন আছে। তো আমরা তো যেহেতু এক্সটার্নাল ফাইন্যান্সার নিয়ে নিই, জাস্ট টু মেনটেন দ্য পিউরিটি অফ দ্য সাবজেক্ট। কারণ কারণ কেউ টাকা দিচ্ছে, তার একটা এক্সপেকটেশন থাকবে, সে আমার কথা বলবে, আমি যেভাবে দেখাতে চাই সেটা বলবে। তো আমাদের কাছে 2-3 জন অফার দিয়েছিলেন, কিন্তু আমরা নিইনি, যেহেতু আই ওয়ান্টেড টু বি পিওর ইন মাই অ্যাপ্রোচ। তো ফিল্মটা করতেই অনেক খরচা হয়েছে, স্ক্রিনিং করতেও খরচা হয়। আমরা চেষ্টা করছি ম্যাক্সিমাম লোককে স্ক্রিনিং এর মাধ্যমে দেখাবো। তবে আমি যেমন অ্যাপিল করেছি আপনাদের সকলকে, আজকেও করছি আপনার মাধ্যমে, যে কেউ যদি আমাদের ইনভাইট করেন স্ক্রিনিং করার জন্য, তাহলে আমার মনে হয় সেটা সব থেকে সেটা ইন্টিমেট শো হলেও করবেন, মানে আমি যদি বলছি 20 জন দর্শক যদি হচ্ছে, 20 জন হলে কি বলুন তো, যে স্কেলে আমরা বানিয়েছি দ্যাট ডাজন্ট গেট জাস্টিফাইড 20 জনকে দেখানো। অ্যাটলিস্ট 200 জন থাকবেন যেখানে ইন্টারেস্টেড অডিয়েন্স, একটা ঠিকঠাক অডিটোরিয়াম বা কোথাও হবে, বুঝতে পারছি, with a kind of projector which supports the film আর কি। ইউজুয়াল প্রজেক্টর তো ল্যাগ করবে, জিনিসটা ইফেক্টিভ হবে না। আর একটা অডিও সিস্টেম থাকবে, স্টিরিও, মানে 5.1 আমরা করেছি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে। আপনি পাকা ফিল্ম মেকার হয়ে উঠেছেন প্রথম কাজটা করে। কিন্তু আমরা চেয়েছি যে কোনোভাবে যাতে, আবার যেটা বললাম, টেকনিক্যাল ফেলিয়ারও যেন কোথাও না হয়। কিন্তু স্টিরিও যদি যেখানে আছে, সেখানে আমাদের স্টিরিও ভার্সনও আছে। আমরা জানি 5.1 অনেকে অ্যাফোর্ড করতে পারবেন না, স্টিরিও ভার্সন যে থিয়েটারে আছে সেখানেও আমরা দেখাতে পারি স্টিরিও ভার্সনটা। এটাই আমার বক্তব্য আর কি, মানে আপনারা এগিয়ে না এলে আমরা এই মেসেজটাই তো দিতে পারবো না, যেটা উনি যেটা দেখে আমার কাছে এসছেন, থ্যাঙ্কফুল টু হিম। তো এটা আমি চাই ম্যাক্সিমাম লোকে দেখুক, এবং নেতাজির কন্ট্রিবিউশন বিষয়ে মানে অবগত হোক, স্পেশালি দ্য ইউথ। স্কুল কলেজে যারা পড়ে, স্কুল কলেজ থেকে যদি কেউ আমাদের ডাকেন, আমরা গিয়ে দেখাবো স্টুডেন্টদের। কারণ সবকিছু তো ইতিহাস বইয়ের লেখা নেই, কারিকুলামে নেই, কবে লেখা হবে জানি না। তবে আমার মনে হয় ইটস কালেকটিভ রেসপন্সিবিলিটি, যে ইতিহাসটা তো সর্বদা যে ঠিক লেখা হয় তত না। রমেশ চন্দ্র মজুমদারের বই যখন ছাপা হলো না, উনি নিজে ছাপলেন, তেমনি সুরেশ বোসের ডিসেন্সিয়েন্ট রিপোর্ট ছাপা হলো না। কিছু প্রয়াস থাকেই, আমার কাছে যে হিস্ট্রিটা আনকমফোর্টেবল সেটা আমি অ্যাভয়েড করি। তো এই আমাদের ইনফরমেশনের যুগে আমার মনে হয় ইটস আওয়ার ডিউটি যে লিস্ট উই থিঙ্ক রাইট অফ আওয়ার হিরোজ। 25,000 যে সৈন্য মারা গেল আইএনএফ,
60,000 সৈন্যের মধ্যে ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য, তাদেরকে ভুলে যদি আমি খালি বলি যে দেদি হামে আজাদি বিনা খাট বিনা ঢাল, সেটা তো তাদের প্রতি ইনজাস্টিস করা। নন ভায়োলেন্স, হ্যাঁ, তার একটা এফেক্ট ছিল নিশ্চয়ই, কিন্তু তার মানে এই না যে অন্যদের কোনো ইম্প্যাক্ট ছিল না। সবগুলোকেই আমাদের সম্মান জানিয়ে চলতে হবে, সেটাই আমার আবেদন। এই ডকুমেন্টারিতে ওই পোর্শনটাও আছে, আইনের কনফিউশন। দেখেছি আমি সেটা। আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। ও একটু আগে একটা কথা বলছিল যে ওটিটির কথা। হ্যাঁ, ওটিটিতে কি দেখার সুযোগ আছে এটা আমাদের? এখনই নেই, কারণ আমরা আগে ফেস্টিভ্যালস গুলোতে পাঠাই, কারণ ফেস্টিভ্যালস হচ্ছে একটা ক্রেডেনশিয়ালের মতো কোনো ভালো ফিল্মে। তো ফেস্টিভ্যালস গুলো ঘুরে আসুক, তারপর আমরা দেখবো। আবার এটা তো বাণিজ্যটা আমাদের প্রাইমারি এম তো না, কোনো এমই নয় বলতে গেলে। আগে লোকজনকে দেখাতে হবে, তারপর যদি ওটিটি কেউ চায় তখন দেখা যাবে, কথাবার্তা বলি। তো ওটা নিয়ে এখন আমি ভাবছি না, চাই লোকজন এসে দেখুক জিনিসটা। আমরা আজকে এই অনুষ্ঠান শেষ করছি। খুব ভালো লাগলো, আর সব থেকে ভালো লাগলো আমার বয়স 50, মানে আধবুড়ো হয়ে গেছি প্রায়, কিন্তু ভালো লাগছে যে যেটাও আরেকটা ইম্পর্টেন্ট কথা বলেছিল এই ডকুমেন্টারিতে, সকল গবেষককে এক ছাতায় আসতে হবে। আমি জানি না এটা কতটা পসিবল, সকল গবেষক এক ছাতায় আসবেন, তবে ওর সেই সাহসটা আছে এবং ও সেটা বলেছে। না এলে নেতাজি মিস্ট্রি কোনোদিন সলভ হবে না, এটা ও বলেছে। আর ভালো যেটা লাগছে সেটা হচ্ছে যে ও এমন, আমি এলাম এই কারণেই এলাম, আপনারা জানেন আমার প্রোগ্রামগুলো, আপনারা জানেন যে আমার থেকে কম বয়সী একটি ছেলে, আমি থাকবো না একদিন, কেউই থাকবে না, কিন্তু কাউকে না কাউকে ব্যাটনটা ধরতে হবে। আমরা যদি সবসময় যে আমি করছি, আমি একমাত্র, এই মনোভাব নিয়ে থাকি, কারণ আপনারাও জানেন নেতাজি সুভাষচন্দ্র বসু এই আমিত্বে বিশ্বাস করতেন না। আইনে থেকে শুরু করে সর্বত্র উনি আমিত্বে বিশ্বাস করতেন না। তাহলে আমরা যদি আমিত্বেই পড়ে থাকি, তাহলে কিন্তু নেতাজির মিশন ফুলফিল হবে না, এটাকে কিন্তু কন্টিনিউ করতে হবে। এবং আপনার মাধ্যমে আমি আরেকটা কথা বলতে চাই, নেতাজি তো ভারতবর্ষে তো অবশ্যই, তো ইকুয়ালি হি বিলংস টু পাকিস্তান এন্ড বাংলাদেশ অফ টুডে। তাই পাকিস্তানেও, কারণ তখন তো ভারতের মধ্যেই এরা ছিল এবং উনি পুরো অখণ্ড ভারতের হয়েই তো লড়েছিলেন। সুতরাং ওনার সত্যটা জানার দাবিদার এই তিনটে দেশও, এই তিনটে দেশের মানুষও। না পাকিস্তানে কি এখনো আছে এরকম? না দেখুন, ইন্টারেস্ট কি কেমন আছে, যেমন বাংলাদেশ আর ভারত, এটা আমাদের আমার মনে খুব একটা মানে বেদনার জায়গা যে আমার দিদাকে ওখান থেকে চলে আসতে, যেমন 25% বাঙাল বলি নিজেকে না। এইটা তো একটা ব্যথা আছে যে একটা আর্টিফিশিয়াল একটা জোর করে একটা বর্ডার টেনে দেওয়া হলো, আর তারপর আমরা সেটার উত্তর খুঁজে পেলাম না। জার্মানি তো উত্তর খুঁজে পেয়েছে, কিন্তু ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ আমরা উত্তর খুঁজে পেলাম না। আর এই 80 ইয়ার্সে আমাদের এগোনোর পথটা অনেকটা আলাদা হয়ে গেছে। আমাদের কাছে যেগুলো বেশি প্রাসঙ্গিক হয়তো বাংলাদেশের কাছে সেটা নয়। তো আমি এটাও চাই যে বাংলাদেশের মানুষকে এটা দেখাতে, কারণ বাংলাদেশের কয়েকজনকে আমি কন্ট্যাক্ট করেছিলাম, আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের মাধ্যমে, তাদের পক্ষে আসা সম্ভব ছিল না। তো আমি চাই যে নেতাজির প্রিয় বাংলা সেটা অখণ্ড বাংলা ছিল। ওপার বাংলার মানুষও দেখুন, ওনাকে বুঝুন, ওনাকে চিনুন। আর এপার বাংলা তো আছে, তথা ভারতবর্ষ তো আছে। আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন। আর শিবাজি গুপ্ত, আমিও দত্তগুপ্ত, উনিও গুপ্ত। তো যাই হোক, আমরা অন্তত এইটা চাইবো না যে নেতাজি মিস্ট্রিটা গুপ্ত থাকুক, ওটা মুক্ত অবস্থায় আসুক। ভালো থাকবেন বন্ধুরা, সকলকে নমস্কার।